আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি মোহাম্মদ ইদ্রিস আলিফ, ফাউন্ডার অফ ডিপ্লোমা প্ল্যাটফর্ম। আজকের ভিডিওতে আমরা রসায়নের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব, আর সেটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস। অর্থাৎ এই ভিডিওতে আমরা ইলেকট্রন বিন্যাসের বেসিক যে কনসেপ্টটা আছে সেই কনসেপ্টটা আলোচনা করব। এবং তোমরা যদি ভিডিওটা কন্টিনিউ করো তাহলে যে কোনো ধরনের মৌলের ইলেকট্রন বিন্যাস কিন্তু তোমরা খুব সহজেই করতে পারবে। তো আমরা প্রথমে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার করব, তারপর আমরা এমন একটা শর্টকাট টেকনিক তোমাদেরকে শেখাবো যেই টেকনিকটা যদি তোমরা মনে রাখতে পারো, বা এই টেকনিকটা তোমরা শিখলে যদি এই কনসেপ্ট গুলার কোনো কিছুই না বোঝো, অর্থাৎ ইলেকট্রন বিন্যাসের যদি কোনো কিছুই না বোঝো, তবুও কিন্তু পরীক্ষার খাতায় যে কোনো পরমাণুর ইলেকট্রন বিন্যাস তোমরা লিখতে পারবা। ঠিক আছে? তো আমরা ভিডিওতে প্রথমে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার করব, অর্থাৎ ইলেকট্রন বিন্যাস কি এবং এর যে শক্তি স্তর, উপশক্তি স্তর, সবকিছু আমরা বেসিক থেকে আলোচনা করবো, পুরো জিনিসটা তোমাদেরকে বুঝাবো। তারপর আমরা শেষে এর যে শর্টকাট টেকনিকটা আছে সেই শর্টকাট টেকনিকটা শেখাবো। ঠিক আছে? তো চলো ভিডিও শুরু করা যাক। তো আমরা শুরুতেই ইলেকট্রন বিন্যাস থেকে আসি, যে ইলেকট্রন বিন্যাসটা আসলে কি। ইলেকট্রন বিন্যাস হচ্ছে মূলত ইলেকট্রনকে বিন্যাস করা, বা একটা পরমাণুতে আমরা জানি যে ইলেকট্রন থাকে, তো সেই ইলেকট্রনটা আসলে কোথায় কিভাবে অবস্থান করে এই প্রত্যেকটা জিনিস সম্পর্কে আমরা আলোচনা করবো। ঠিক আছে? তো আমরা কিন্তু জানি যে একটা পরমাণুর ভেতরে তিনটা স্থায়ী কণিকা থাকে, যার মধ্যে দুইটা হচ্ছে প্রোটন এবং নিউট্রন। এই দুইটা হচ্ছে কেন্দ্রে অবস্থান করে, অর্থাৎ নিউক্লিয়াসের ভেতরে অবস্থান করে। আর নিউক্লিয়াসের বাইরে কে অবস্থান করে বলতো? নিউক্লিয়াসের বাইরে অবস্থান করে হচ্ছে ইলেকট্রন। তো এই ইলেকট্রন গুলো আসলে কিভাবে অবস্থান করে সেটা আমরা একটু দেখবো। তো বোরের তথ্য অনুসারে, মানে বোর যিনি, নিলস বোর, এই বোরের মডেল অনুসারে ইলেকট্রন কি করে নিউক্লিয়াসের চারিদিকে কিন্তু বৃত্তাকার কক্ষপথে ঘোরে। তো এটাকে বলা হয় মূলত শক্তি স্তর। আর উপশক্তি স্তর কি, আমরা সেই সম্পর্কেও জানবো। প্রথমত আসি যে শক্তি স্তর জিনিসটা কি। তো যে কোনো একটা পরমাণুর, দেখো যে কেন্দ্রের মধ্যে, এই কেন্দ্রের ধরে যে এটা হচ্ছে যে কোনো একটা পরমাণুর কেন্দ্র, এবং এর বাইরে ধরো যে শক্তি স্তর আছে। তো শক্তি স্তর কিন্তু কোনো পরমাণুর একটা থাকতে পারে, কোনো পরমাণুর দুইটা থাকতে পারে, কোনো পরমাণুর তিনটা থাকতে পারে। তো সেটা কার উপর নির্ভর করবে? ওই পরমাণুতে আসলে কতটা ইলেকট্রন আছে তার উপর কিন্তু নির্ভর করবে। ঠিক আছে? তো এখানে দেখো যে এই নিউক্লিয়াসের ভিতরে তো প্রোটন এবং নিউট্রন থাকে, এটা আমরা জানি। এখন এই বাইরের যে শক্তি স্তর, এই বাইরের শক্তি স্তরে কি অবস্থান করে? বাইরের শক্তি স্তরে কিন্তু ইলেকট্রন অবস্থান করে। অর্থাৎ এই যে বাইরের শক্তি স্তর, এটা তোমার একটা হইতে পারে, দুইটা হইতে পারে, তিনটা হইতে পারে। আর এই বাইরের শক্তি স্তরে কিন্তু বিভিন্ন সংখ্যক ইলেকট্রন অবস্থান করে। তাহলে আমরা প্রধান শক্তি স্তর কাকে বলবো? প্রধান শক্তি স্তর আমরা সেটাকেই বলবো যে নিলস বোরের মডেল অনুসারে নিউক্লিয়াসের চারিদিকে যে বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রন অবস্থান করে সেগুলাকেই বলা হয় হচ্ছে প্রধান শক্তি স্তর। বা এইগুলাকে আমরা কি বলতে পারি? শক্তি স্তর বলতে পারি। বা এইগুলাকে আমরা কিন্তু অরবিট বলতে পারি। আমরা অরবিটাল সম্পর্কেও জানবো বা উপশক্তি স্তর সম্পর্কেও জানবো। আগে আমরা এই বিষয়টা ক্লিয়ার হই। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো এখানে শক্তি স্তরের ক্ষেত্রে একটা শক্তি স্তরে আসলে কয়টা ইলেকট্রন থাকতে পারে সেটা তো আমরা 9-10-এ পড়ে আসছি। তো 9-10-এ আমরা পড়ছি হচ্ছে প্রধান শক্তি স্তরের ক্ষেত্রে, যে কোনো প্রধান শক্তি স্তরে আসলে ইলেকট্রন সর্বোচ্চ থাকতে পারে হচ্ছে 2n²। এই সূত্র অনুযায়ী যতটা হবে ততটা ইলেকট্রন আসলে থাকতে পারে। তো এই অনুযায়ী দেখো যে প্রথম শক্তি স্তরে কয়টা থাকতে পারে? প্রথম শক্তি স্তর অর্থাৎ n এর মান যদি আমরা 1 দেই, তাহলে প্রথম শক্তি স্তরে থাকতে পারে হচ্ছে 2টা। n এর মান যদি আমরা 2 দেই, তাহলে দ্বিতীয় শক্তি স্তরে থাকতে পারে কয়টা? 8টা। এভাবে তৃতীয় শক্তি স্তরে কয়টা থাকতে পারে? 18টা কিন্তু থাকতে পারে। তো এভাবে কিন্তু প্রধান শক্তি স্তরগুলোর মধ্যে কি করে ইলেকট্রন অবস্থান করে। তো এইটা হচ্ছে নিলস বোরের মডেল অনুসারে। বাট আধুনিক যে কোয়ান্টাম তত্ত্ব, এই আধুনিক কোয়ান্টাম তথ্য অনুযায়ী এই ইলেকট্রনের কিন্তু নির্দিষ্ট কোনো পথ নাই। নিলস বোর বলছিলেন যে ইলেকট্রন কি করে বৃত্তাকার কক্ষপথে ঘোরে, বাট আধুনিক যে কোয়ান্টাম তত্ত্ব, সেই কোয়ান্টাম তথ্য অনুযায়ী ইলেকট্রনের কিন্তু নির্দিষ্ট কোনো পথ নেই। ইলেকট্রন কি করে যে কোনো একটা নির্দিষ্ট অঞ্চলে অবস্থান করে। অর্থাৎ একটা পরমাণুর যে শক্তি স্তর আছে, এই শক্তি স্তরের কিন্তু যে কোনো একটা অঞ্চলে বা বিভিন্ন অঞ্চলে ইলেকট্রন গুলা কি করে অবস্থান করে। তো যেই অঞ্চলে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সর্বাধিক হয় সেই অঞ্চলটাকে বলি আমরা হচ্ছে অরবিটাল। মানে যেই অঞ্চলে তোমার ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা ধরো যে 90% থেকে 95% হবে, সেই অঞ্চলটাকে আমরা বলবো হচ্ছে অরবিটাল বা উপশক্তি স্তর। অর্থাৎ ওই জায়গাটাতে কি অবস্থান করতে পারে? ইলেকট্রন অবস্থান করতে পারে, এর সম্ভাবনা হচ্ছে সবচেয়ে বেশি। তো সেখান থেকে আমরা বলতে পারি যে একটা শক্তি স্তর কিন্তু বিভিন্ন উপশক্তি স্তরের সমন্বয়ে গঠিত হয়। অর্থাৎ একটা শক্তি স্তরের ভেতরে কি বিভিন্ন সংখ্যক উপশক্তি স্তর থাকতে পারে। এখন কোন শক্তি স্তরে আসলে কয়টা উপশক্তি স্তর হবে আমরা সেটা একটু দেখবো। তো সেটা বের করার যে নিয়ম, সেই নিয়মটা হচ্ছে এরকম, যে একটা অরবিটে আসলে কয়টা অরবিটাল থাকবে, বা একটা শক্তি স্তরে আসলে কয়টা উপশক্তি স্তর থাকবে, সেটা বের করার সূত্র হচ্ছে এরকম, যে L = 0 to n-1 পর্যন্ত, বা জিরো থেকে n-1 পর্যন্ত।
তো এই হচ্ছে সূত্র, যে এই সূত্রের সাহায্যে আমরা কি করতে পারবো, একটা প্রধান শক্তি স্তরে আসলে কয়টা উপশক্তি স্তর থাকে সেটা বের করতে পারবো। তো আমরা যদি প্রথম শক্তি স্তরের কথা চিন্তা করি, যে প্রথম শক্তি স্তরে কয়টা থাকবে, তো প্রথম শক্তি স্তরে দেখো যে এন এর মান, প্রথম শক্তি স্তরের ক্ষেত্রে এন এর মান কত, এন এর মান হচ্ছে 1। তো এন এর মান যদি 1 হয় তাহলে এল এর মান কত হবে, তাহলে এল এর মান কত হবে সেটা আমরা দেখবো। তাহলে দেখো যে যখন এন এর মান আসলে 1, অর্থাৎ যখন প্রথম শক্তি স্তর, তখন এল এর মান কত হবে, এন মাইনাস 1, মানে 1 - 1 মানে কত, 0। তো এটা তো জিরো, জিরো থেকে জিরো বলতে এখানে কি বোঝায়, জিরো বোঝায়। তার মানে এখানে দেখো যে প্রথম যে শক্তি স্তর, এই প্রথম শক্তি স্তরে আসলে অরবিটাল যেটা, এই অরবিটাল কয়টা থাকবে, অরবিটাল কিন্তু একটা থাকবে, মানে উপশক্তি স্তর যেটা সেটা কিন্তু একটাই থাকবে। এরপর দেখো যে যদি এন এর মানটা 2 হয়, এন এর মানটা যদি 2 হয়, অর্থাৎ যদি দ্বিতীয় শক্তি স্তরের কথা আমরা চিন্তা করি, দ্বিতীয় শক্তি স্তরে আসলে কয়টা অরবিটাল আছে সেটা দেখো। তাহলে এল এর ক্ষেত্রে দেখো যে এন মাইনাস 1, অর্থাৎ 2 - 1 মানে কি 1, 0 থেকে 1, তাহলে 0 থেকে 1 এর মধ্যে কি কি আছে, 0 এবং 1, তার মানে কি হবে দেখো যে 0 1। তাহলে এখানে অরবিটাল কয়টা, অরবিটাল হচ্ছে দুইটা, এই যে 0 1 এটা একটা অরবিটাল, এটা একটা অরবিটাল, অর্থাৎ দ্বিতীয় শক্তি স্তরে কয়টা উপশক্তি স্তর আছে, দুইটা উপশক্তি স্তর আছে। এবং এই উপশক্তি স্তরগুলোর নাম কি আমরা সেটাও জানবো। এরপর দেখো যে এন এর মান যদি 3 হয়, এন এর মান যদি 3 হয় তাহলে এল এর মান কত হবে, 3 - 1, অর্থাৎ 2 হবে। তাহলে 0 থেকে 2 কি, 0, 1, হচ্ছে 2। তার মানে 3 নম্বর উপশক্তি, 3 নম্বর শক্তি স্তরে উপশক্তি স্তর কয়টা আছে, 4টা আছে। এরপর দেখো যে এন এর মান যদি 4 হয়, এন এর মান যদি 4 হয় তাহলে এল এর মান কি হবে, 4 - 1, অর্থাৎ 3, 0 থেকে 3 পর্যন্ত, তাহলে 0 1 3, তাহলে 0 1 3, সরি 0 1 2 3, 0 1 2 3। তাহলে দেখো যে উপশক্তি স্তর কয়টা হবে, 4টা, অর্থাৎ চতুর্থ যে কক্ষপথ বা চতুর্থ শক্তি স্তরে উপশক্তি স্তর কয়টা হবে, 4টা হবে। এখন এই শক্তি স্তরগুলো, উপশক্তি স্তরগুলোর আসলে নাম কি, বা এই অরবিটাল গুলার আসলে নাম কি। এখানে দেখো যে 0 যেটা, এই 0 এইটা হচ্ছে এস অরবিটাল, 1 যেটা, এই 1টা হচ্ছে পি অরবিটাল, তারপর এখানে 2 যেটা, এই 2টা হচ্ছে তোমার ডি অরবিটাল, আর 3 যেটা, এই 3টা হচ্ছে এফ অরবিটাল, অর্থাৎ sp-df। তাহলে 0 বলতে আমরা কার কোয়ান্টাম সংখ্যা বুঝি, এস অরবিটালের কোয়ান্টাম সংখ্যাকে বুঝি। কোয়ান্টাম সংখ্যা জিনিসটা কি, আমরা এর পরের যে পার্ট, মানে এই ভিডিওর পরবর্তী যে পার্ট, সেই পরবর্তী পার্টে আমরা কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো, ঠিক আছে। তো আপাতত এইটুকু মনে রাখো যে পি অরবিটালের কোয়ান্টাম সংখ্যা হচ্ছে 1, ডি অরবিটালের হচ্ছে 2, এবং এফ অরবিটালের হচ্ছে 3। তো যখন এন এর মান 4, অর্থাৎ চতুর্থ শক্তি স্তরে, এই চতুর্থ শক্তি স্তরে 4টা উপশক্তি স্তর আছে, যেগুলো হচ্ছে sp-df। তারপর তৃতীয় শক্তি স্তরে 3টা উপশক্তি স্তর আছে, তাহলে sp-d। তারপর দ্বিতীয় শক্তি স্তরে 2টা উপশক্তি স্তর আছে, বা দ্বিতীয় শক্তি স্তরে কয়টা আছে, 2টা উপশক্তি স্তর আছে, একটা হচ্ছে জিরো, জিরো বলতে এস, আর একটা হচ্ছে পি। আর প্রথম শক্তি স্তরে একটা উপশক্তি স্তর, যেটা হচ্ছে জিরো বা এস, ঠিক আছে। তো এই হচ্ছে উপশক্তি স্তর, মানে কোন শক্তি স্তরে আসলে কয়টা উপশক্তি স্তর আছে সেটা। তো এটা আমরা আরেকটু সহজ ভাবে আসলে মাথায় রাখতে পারবো, যদি এই বিষয়টা মনে না থাকে তাহলে আমরা আরো একটু সহজ ভাবে এটা মনে রাখি। যেমন আমরা যদি একটা বিল্ডিং এর কথা চিন্তা করি, তাহলে আমরা কি করবো, একটা বিল্ডিং এর কথা চিন্তা করবো, তো ওই পদ্ধতিতে আসলে আমরা আরো সহজে বুঝবো যে ইলেকট্রনটা আসলে সর্বপ্রথম কোথায় যাবে, কোথা থেকে কোথায় যাবে, এটাও আমরা ক্লিয়ার হবো, ঠিক আছে। তো আমরা যদি একটা বিল্ডিং এর কথা চিন্তা করি, তাহলে একটা বিল্ডিং ধরো যে এরকম, তো এটা ধরো যে এটা হচ্ছে প্রথম 1 2 3, তাহলে 1 2 3 4, তো 4 তলা বিশিষ্ট একটা বিল্ডিং। তো এই বিল্ডিং এর নিচতলা যেটা, এই নিচতলায় যেহেতু এটা কি প্রথম, তার মানে এটাকে আমরা ধরতে পারি হচ্ছে প্রথম শক্তি স্তর। তো প্রথম শক্তি স্তরে তো উপশক্তি স্তর নাই, তার মানে এটা পুরাটাই তো একটা উপশক্তি স্তর, তাই না। তারপর দ্বিতীয় শক্তি স্তর যেটা, দ্বিতীয় শক্তি স্তরে কিন্তু উপশক্তি স্তর হচ্ছে 2টা, তার মানে দ্বিতীয় শক্তি স্তরটা কয় ভাগে বিভক্ত, 2 ভাগে বিভক্ত, বা 2টা রুম মিলে কি এই দ্বিতীয় তলাটা, আমরা এইভাবে চিন্তা করতে পারি। তাহলে এই দ্বিতীয় শক্তি স্তরের উপশক্তি স্তর কয়টা, 2টা, এটা একটা এটা একটা। তারপর তৃতীয় শক্তি স্তরের উপশক্তি স্তর কয়টা, 3টা, তার মানে আমরা তৃতীয় তলাকে 3টা ভাগে ভাগ করতে পারি, বা 3টা রুমে বিভক্ত করতে পারি। তাহলে এখানে একটা, এখানে একটা। তারপর চতুর্থ শক্তি স্তরের উপশক্তি স্তর কয়টা, 4টা, তার মানে চতুর্থ তলাকে আমরা 4টা রুমে বিভক্ত করতে পারি। তাহলে এই হচ্ছে 1 2 3 4, তাহলে 1 2 3 4, তাহলে এই যে 4টা এভাবে আসলো। তো এখন দেখো যে প্রথম শক্তি স্তরে যেহেতু উপশক্তি স্তর একটা, এটাকে আমরা এস বলতে পারি। তারপর এখানে যেহেতু 2টা, তাহলে একটা এস হবে একটা পি হবে। এখানে যেহেতু 3টা,
একটা এস, একটা পি, আর একটা হচ্ছে ডি। এখানে যেহেতু চারটা, তার মানে একটা এস, একটা পি, একটা ডি এবং একটা হচ্ছে এস। তো এই হচ্ছে প্রধান শক্তি স্তরে আসলে উপশক্তি স্তরের কয়টা সেটা, ঠিক আছে। তো এখন যদি কোনো একটা পরমাণুর আসলে আমরা ইলেকট্রন বিন্যাস বের করি, সেটা আসলে কিভাবে হবে বা ইলেকট্রনটা আসলে সর্বপ্রথম কোথায় যাবে সেটা আমরা দেখবো। আচ্ছা, এখন একটু একটা জিনিস চিন্তা করো যে ধরো যে একজন মানুষ আসছে। তো একজন মানুষ যখন আসবে সে আসলে কোথা থেকে আসলে বিল্ডিং এ ওঠা শুরু করবে? সে প্রথমে প্রথম তলায় আসবে, প্রথম তলায় যদি জায়গা না পায় তারপর দ্বিতীয় তলায় যাবে, দ্বিতীয় তলায় যদি জায়গা না পায় তারপর কিন্তু তৃতীয় তলায় যাবে, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে যে এই প্রথম তলায় আসলে কতজন ব্যক্তি জায়গা নিতে পারে সেটা আমরা দেখবো। তারপর হচ্ছে দ্বিতীয় তলায় আসলে কতজন ব্যক্তি ব্যক্তি জায়গা নিতে পারে সেটা আমরা দেখবো। এই জায়গা নেওয়া বলতে আমি বোঝাচ্ছি যে এই অরবিটালে আসলে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে, তারপর এই অরবিটালে আসলে কয়টা থাকতে পারে, এই অরবিটালে কয়টা থাকতে পারে, আমরা সেইগুলো দেখবো, ঠিক আছে। তো এখানে দেখো যে অরবিটাল মূলত কয়টা, চারটা। এস অরবিটাল, পি অরবিটাল, ডি অরবিটাল এবং এফ অরবিটাল, ঠিক আছে। তো এস অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে হচ্ছে দুইটা। তারপর পি অরবিটালের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে ছয়টা। আর ডি অরবিটালের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 10টা। আর এফ অরবিটালের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 14টা। এই জিনিসটা কিন্তু আমাদের মনে রাখতে হবে যে কোন অরবিটাল আসলে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন গ্রহণ করতে পারে, ঠিক আছে, বা কয়টা ইলেকট্রনকে আসলে জায়গা দিতে পারে। এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। তো এটা মনে রাখলে কিন্তু আমরা সহজেই ইলেকট্রন বিন্যাসটা করতে পারবো। এটা মনে রাখলে আমরা কি করতে পারবো, সহজেই কিন্তু ইলেকট্রন বিন্যাসটা বের করতে পারবো, ঠিক আছে। তো এখন দেখো যে আমরা যদি এখানে কোনো একটা মৌলের ইলেকট্রন বিন্যাস করি, বা প্রথমে ধরো যে যদি একজন ব্যক্তি আসলে এই বিল্ডিং এর নিচে আসে, তাহলে সে প্রথমে কি করবে, এই নিচতলায় আসবে। তো নিচতলায় দেখো যে সে জায়গা দিতে পারে, মানে এস অরবিটাল যেটা, সে কিন্তু জায়গা দিতে পারে হচ্ছে সর্বোচ্চ দুইজনকে। সর্বোচ্চ কয়জনকে জায়গা দিতে পারে, দুইজনকে জায়গা দিতে পারে। তার মানে এই ব্যক্তি এখানে এসে কিন্তু এই জায়গায় থেকে যাবে, এই জায়গায় কি হবে, থেকে যাবে। তো তখন এর যে ইলেকট্রন বিন্যাস, তখন আমরা এটাকে বলতে পারি হচ্ছে 1s1। অর্থাৎ এই এস এর উপর আমরা এই পাওয়ার হিসেবে যেই সংখ্যাটাকে দেব, তো সেইটা মূলত বোঝাচ্ছে যে এস অরবিটালে আসলে কয়টা ইলেকট্রন আছে, এস অরবিটালে আসলে কয়টা ইলেকট্রন আছে সেটা দেখাচ্ছে। আর এখানে 1 যেটা, এটা হচ্ছে প্রধান শক্তি স্তরের সংখ্যা, মানে কোন প্রধান শক্তি স্তরে আছে। যেহেতু এটা প্রথম শক্তি স্তরে আছে, এই কারণে আমরা এখানে 1 দিছি, ঠিক আছে। তো যদি একজন ব্যক্তি আসে তার মানে সে এখানেই থাকবে, আর যদি দুইজন ব্যক্তি আসে তবুও কিন্তু সে এখানে থাকতে পারবে। যদি তিনজন ব্যক্তি আসে তাহলে দেখা যাবে যে এখানে এর সর্বোচ্চ ধারণ ক্ষমতা যেহেতু 2, তার মানে এই দুইজনকে নেওয়ার পর একজনকে কিন্তু উপরে পাঠিয়ে দেবে। তার মানে একজনকে কোথায় পাঠিয়ে দেবে, দ্বিতীয় শক্তি স্তরে কিন্তু পাঠিয়ে দেবে, ঠিক আছে। তো এভাবে যদি আমরা আসলে ইলেকট্রনটাকে চিন্তা করি, তো যেই পরমাণুর আসলে ইলেকট্রন সংখ্যা 1 বা পারমাণবিক সংখ্যা 1, যেমন হচ্ছে কি হাইড্রোজেন। তো হাইড্রোজেনের যেহেতু ইলেকট্রন সংখ্যা 1, তার মানে এর ইলেকট্রন বিন্যাসটা আমরা এভাবে লিখতে পারি। তাহলে হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাসটা আমরা এভাবে লিখতে পারি যে 1s1, অর্থাৎ প্রথম শক্তি স্তরের প্রথম অরবিটালে কয়টা ইলেকট্রন আছে, একটা ইলেকট্রন আছে। এবার যদি আমরা হিলিয়ামের কথা চিন্তা করি, বা ধরো যে দুইজন ব্যক্তি যদি এখানে আসে, তার মানে দুইজনকেই তো সে জায়গা দিতে পারবে। তাহলে এখানে তখন হিলিয়ামের যে ইলেকট্রন বিন্যাস সেটা কি রকম হবে দেখো, সেটা হবে দেখো যে প্রথম শক্তি স্তরেই কিন্তু সে জায়গা পাচ্ছে, তার মানে 1। তারপর প্রথম শক্তি স্তরের প্রথম অরবিটালেই কিন্তু, তার মানে প্রথম অরবিটালে কয়টা ইলেকট্রন, দুইটা ইলেকট্রন। তাহলে এটা হচ্ছে কি হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস। এরপর যদি আমরা লিথিয়ামের কথা চিন্তা করি, তাহলে লিথিয়ামের পারমাণবিক সংখ্যা কত, পারমাণবিক সংখ্যা হচ্ছে 3। তার মানে এর ইলেকট্রন কয়টা আছে, তিনটা আছে। তো এই তিনটা ইলেকট্রনের প্রথমেই দেখো যে এই এস কয়টা নিতে পারে, দুইটা কিন্তু নিতে পারে। তো দুইটা ইলেকট্রন যদি এখানে যায় তাহলে আরো কয়টা বাকি থাকে, একটা বাকি থাকে। তো ওই একটা ইলেকট্রনকে কোথায় কোথায় পাঠাবে, উপরে কিন্তু পাঠাবে। তো তখন কি হবে দেখো যে 1s2, অর্থাৎ প্রথম শক্তি স্তর দুইটা ইলেকট্রন নিল। এরপর যেহেতু পরবর্তী শক্তি স্তরে পাঠাইছে, এই পরবর্তী শক্তি স্তরে তাহলে এখানে এখানে কি হবে, 2 হবে। তারপর এস, এই এস এর সর্বোচ্চ ধারণ ক্ষমতা তো দুইটা, বাট যেহেতু আর একটা শুধু নেওয়ার বাকি আছে, এই কারণে সে কি করবে, এই একটা নেবে। তো এখন কথা হচ্ছে যে যখন প্রথম শক্তি স্তরে থেকে আসলে দ্বিতীয় শক্তি স্তরে গেছে, তখন এই এস অরবিটালটাই কেন নিচ্ছে, মানে পি অরবিটালটা কেন নিচ্ছে না, ইলেকট্রনটা আসলে আগে কোন অরবিটাল নেবে সেটা বের করারও কিন্তু একটা নিয়ম আছে, যেটাকে আমরা বলি হচ্ছে আব্বাউ নীতি। তো এই আব্বাউ নীতি অনুসারে যেই অরবিটালের আসলে শক্তি কম, সেই অরবিটালটা কিন্তু সবার আগে ইলেকট্রন গ্রহণ করবে। অর্থাৎ কম শক্তি সম্পন্ন যে অরবিটালটা আছে, সেই অরবিটালটা কি করবে, আগে ইলেকট্রন গ্রহণ করবে। আর যে অরবিটালের শক্তি বেশি সেটা কি করবে, পরে ইলেকট্রন গ্রহণ করবে। তো এখন একটা অরবিটালের আসলে শক্তি কম নাকি বেশি সেইটা আমরা কিভাবে বুঝবো, তো সেইটা বোঝারও একটা সূত্র আছে। তো যেই সূত্রটা হচ্ছে
তাহলে সেই সূত্রটা হচ্ছে মূলত n+l, অর্থাৎ এইটার মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পারবো যে কোন অরবিটালের আসলে শক্তি কতটুকু, মানে সেটা কম নাকি বেশি। তাহলে এখানে n বলতে বোঝাচ্ছে যে প্রধান শক্তি স্তরের কোয়ান্টাম সংখ্যা, আর l বলতে বোঝাচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা। তাহলে n হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা আর l হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা, অর্থাৎ প্রধান শক্তি স্তরের নাম্বারটা, আর l হচ্ছে কি সহকারী যে শক্তি স্তর বা উপশক্তি স্তর সেটার কোয়ান্টাম সংখ্যা বা সংখ্যাটা। তাহলে এখানে দেখো যে যদি আমরা এই যে 3p এবং 3d-র কথা চিন্তা করি, এই দুইটার কথা যদি চিন্তা করি, তাহলে এই দুইটার মধ্যে আসলে কার শক্তি বেশি আমরা সেটা দেখবো। তো এখানে দেখো যে এই থ্রি মূলত কি n এর মান, তার মানে এখানে আমরা কি দেবো, 3 দেবো, তারপর হচ্ছে প্লাস, তারপর এখানে কি আছে, p আছে। তাহলে p দেখো তো কোনটা, এই যে p, এই p-র কোয়ান্টাম সংখ্যা কত, 1। তাহলে 1, তাহলে এর মান কত আসছে, 4 আসছে। তারপর যদি আমরা 3d-র কথা চিন্তা করি, তাহলে দেখো যে 3 প্লাস, তাহলে d-র কোয়ান্টাম সংখ্যা কত, d-র কোয়ান্টাম সংখ্যা হচ্ছে 2, তাহলে এখানে কত আসতেছে, 5 আসতেছে। তাহলে এখানে দেখো যে কার মানটা আসলে বেশি, এখানে এই মানটা কিন্তু বেশি, তার মানে এখানে 3d হচ্ছে উচ্চ শক্তি সম্পন্ন। তো এ কারণেই কিন্তু আগে 3p তে ইলেকট্রন আসবে, তারপর কিন্তু 3d তে ইলেকট্রন যাবে, ঠিক আছে। তো এভাবেই কিন্তু আমরা শক্তির যে ক্রমটা, সেই ক্রমটা কিন্তু সাজাইতে পারবো যে আসলে কার কাছে ইলেকট্রনটা আগে যাবে। তো এভাবে যদি আমরা চিন্তা করি, তাহলে দেখো যে একটা ইলেকট্রন যখন দ্বিতীয় শক্তি স্তরে আসছে, তো এই দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রনটা আসলে এই এস এর কাছে যাবে নাকি পির কাছে যাবে আমরা সেটা নির্ধারণ করব। তাহলে যেহেতু এটা দ্বিতীয় শক্তি স্তর, তার মানে এটা কি হবে, এটা হবে 2s, এটা হবে কি 2p। যেহেতু এটা তৃতীয় শক্তি স্তর, এটা হবে কি 3s, এটা হবে 3p, এটা হবে কি 3d। যেহেতু এটা চতুর্থ শক্তি স্তর, তার মানে এটা 4s, এটা হচ্ছে 4p, এটা 4d এবং এটা হচ্ছে কি 4f। তো এখন এই ইলেকট্রনটা যখন দ্বিতীয় শক্তি স্তরে গেছে, তো এইটা 2s নেবে নাকি 2p নেবে আমরা এটা দেখবো। তাহলে এখানে দেখো যে 2+0, তার মানে এর মান হচ্ছে 2, আর এখানে দেখো যে 2+1 এর মান হচ্ছে 3, তার মানে এর থেকে এর শক্তিটা কিন্তু কম। তো যেহেতু এর শক্তি কম, তার মানে এ কিন্তু আগে ইলেকট্রনটা গ্রহণ করবে। তো যেহেতু একটাই ইলেকট্রন ছিল, তো এই কারণেই কিন্তু কি কি করছে, এই 2s-টা একটা ইলেকট্রন গ্রহণ করছে। তো যদি বেশি ইলেকট্রন থাকতো, মানে ধরো যে 3টা ইলেকট্রন আছে, তো তখন এর যেহেতু সর্বোচ্চ ধারণ ক্ষমতা 2, এই কারণে এ 2টা নিত, আর একটা ইলেকট্রন থাকতো, ওই ইলেকট্রনটা তখন কিন্তু এই অরবিটালে চলে আসতো। যদি এই অরবিটালও পরিপূর্ণ হইতো, মানে ধরো যে অনেক ইলেকট্রন আছে, এই অরবিটালটাও পরিপূর্ণ হয়েছে, তখন কি হইতো, তখন কিন্তু এই ইলেকট্রন গুলাকে, মানে বাড়তি ইলেকট্রন গুলাকে আবার তৃতীয় শক্তি স্তরে পাঠানো হইতো। এই তৃতীয় শক্তি স্তরে যাওয়ার পর আবারও কিন্তু শক্তির ক্রম অনুসারে ইলেকট্রনটা চলে যাইতো 3s এর কাছে, তারপর হচ্ছে 3p-র কাছে, এইভাবে কিন্তু যাইতো, ঠিক আছে। তো এভাবেই কিন্তু মূলত ইলেকট্রন বিন্যাসটা করা হয়। তো এখন আমরা কয়েকটা মৌলের ইলেকট্রন বিন্যাস দেখবো, তারপর হচ্ছে ব্যতিক্রম যে কয়েকটা মৌল আছে যার ইলেকট্রন বিন্যাসটা আসলে করা লাগে, সেগুলো আমরা দেখবো যে কোথায় আসলে ব্যতিক্রম আছে। আর সর্বশেষ আমরা কিন্তু ওই যে শর্টকাট টেকনিকটা আছে, সেই শর্টকাট টেকনিকটা বলবো, যেটার মাধ্যমে আসলে তোমরা সকল পরমাণুর ইলেকট্রন বিন্যাস বের করতে পারবে, ঠিক আছে। তো এখানে দেখো যে আমরা যদি কয়েকটা মৌলের আসলে ইলেকট্রন বিন্যাস বের করি, তাহলে সেটা কি রকম হবে একটু দেখো। যেমন ধরো যে আমরা যদি সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস বের করি, তাহলে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত, 11। তার মানে এর ইলেকট্রন কয়টা আছে, 11টা আছে, এবং প্রোটনও কয়টা আছে, 11টা আছে। তো আমরা যদি ইলেকট্রন বিন্যাস বের করি, তাহলে দেখো যে প্রথমে কি, প্রথম যে শক্তি স্তর, সে প্রথম শক্তি স্তরে আসবে। তো প্রথম শক্তি স্তরে যেহেতু উপশক্তি স্তর একটা, তার মানে কি 1s, এর সর্বোচ্চ ধারণ ক্ষমতা কয়টা, দুইটা, এখানে দুইটা দিলাম। তারপর কি হবে 2s, তারপর এর ধারণ ক্ষমতা কয়টা, দুইটা, তার মানে 2 দিলাম। তারপর কি হবে 2p, কারণ দ্বিতীয় শক্তি স্তরে তো দুইটা উপশক্তি স্তর আছে। তাহলে এর সর্বোচ্চ ধারণ ক্ষমতা কয়টা, 6টা, তাহলে এখানে 6টা দিলাম। তাহলে দেখো তো কয়টা গেছে, 4 এবং 6 কয়টা গেছে, 10টা গেছে, আর একটা কিন্তু ইলেকট্রন বাকি আছে। তো এই একটা ইলেকট্রন আমরা কাকে দেবো, দেখো এরপরে কি আছে, এরপরে কিন্তু 3s, এরপরে কত 3s, তো এই কারণে এর উপর আমরা একটা ইলেকট্রন দিলাম। তাহলে দেখো যে 2 2 4 6 10 আর হচ্ছে 11। তাহলে এটা হচ্ছে কি সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস। তো এভাবে যদি আমরা ম্যাগনেসিয়ামের বের করি, তাহলে ম্যাগনেসিয়ামের কত 12, তাহলে 1s2, 2s2, তারপর হচ্ছে 2p6, অর্থাৎ 10টা হইলো। এরপর কি হবে 3s2, এই যে 12টা। তাহলে এটা হচ্ছে কি ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস। এবার যদি আমরা একটা বড় কোনো পারমাণবিক সংখ্যার যদি বের করি, যেমন ধরো যে ভ্যানেডিয়াম, তো ভ্যানাডিয়াম হচ্ছে 23। তো এর যদি আমরা ইলেকট্রন বিন্যাসটা বের করি, তো তখন ইলেকট্রন বিন্যাসটা আসলে কি রকম হবে আমরা সেটা দেখি। তাহলে প্রথমে দেখো যে 1s2, তারপর হচ্ছে 2s2, তারপর হচ্ছে 2p6, তারপর হচ্ছে 3s2, 3p6, তাহলে কয়টা হইলো এখানে দেখো তো,
যে 4 10 4 10, তারপর হচ্ছে 12 আর 6 হচ্ছে 18টা। আর এখানে দেখো যে ইলেকট্রন কয়টা আছে, 23টা আছে, তার মানে এখনো 5টা। তো এখন দেখো যে 3p অর্থাৎ 3s 3p, তারপর কি হওয়ার কথা বলতো, 3d হওয়ার কথা। তারপর কত হওয়ার কথা, 3d হওয়ার কথা। তো এখানে আমরা 3d দিলাম। তো এই 3d তে দেখো যে এরপর কিন্তু ইলেকট্রন যাওয়ার কথা, তারপর কিন্তু 4s আসার কথা, তাই না? এরকম কিন্তু হওয়ার কথা, বাট এরকমটা হবে না। কেন হবে না? ওই যে বলছি যে শক্তির ক্রম অনুযায়ী যাইতে হবে, যে যার শক্তি কম সেখানে কি হবে, আগে ইলেকট্রন যাবে। তো এই দুইটার মধ্যে আসলে কার শক্তি কম কার শক্তি বেশি আমরা সেটা দেখবো। তাহলে 3d এবং 4s, এখানে দেখো যে n প্লাস l যদি আমি চিন্তা করি, তাহলে এখানে 3 প্লাস হচ্ছে 2, এর মান কত আসতেছে, 5 আসতেছে, কারণ ডির কোয়ান্টাম সংখ্যা কত, 2। আর এরটা যদি আমরা বের করি তাহলে 4 + 0, তাহলে এটা কত আসতেছে, 4 আসতেছে। তো এই 3d এবং 4s এর মধ্যে এই 3d শক্তি কিন্তু বেশি। তো এই কারণেই কিন্তু 3d তে আসলে ইলেকট্রন আগে যাবে না। আগে ইলেকট্রন কোথায় যাবে, আগে ইলেকট্রন কিন্তু 4s এ যাবে, তারপর কিন্তু 3d তে আসবে, ঠিক আছে? তো এখানে দেখো যে যেহেতু 18টা হয়েছে, এখনো কয়টা ইলেকট্রন বাকি আছে, 5টা ইলেকট্রন বাকি আছে। তো আগে ইলেকট্রন কোথায় যাবে, আগে ইলেকট্রন কিন্তু 4s এ যাবে, তারপর কিন্তু কোথায় কোথায় আসবে, 3d তে আসবে, ঠিক আছে? তাহলে এরকম যদি হয়, তাহলে দেখো যে 4s, এই s এর সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কয়টা, 2টা। তার মানে এখানে আমরা কি দেবো, 2 দেবো। এখানে আমরা 2 দেবো। এখনো ইলেকট্রন কয়টা থাকে, এখনো কিন্তু 3টা ইলেকট্রন থাকে। তো ওই বাকি 3টা ইলেকট্রন তখন আমরা কোথায় দেবো, ডি তে দেবো। এভাবে কিন্তু আমরা দেবো, ঠিক আছে? তাহলে এখানে কি কাহিনী ঘটলো দেখো, যে যেহেতু 3d হচ্ছে উচ্চ শক্তি সম্পন্ন আর 4s হচ্ছে নিম্ন শক্তি সম্পন্ন, এই কারণে 4s এ আগে ইলেকট্রন গেছে, অর্থাৎ যেই 5টা ইলেকট্রন ছিল ওই 5টার মধ্যে এই এস এর ধারণ ক্ষমতা যেহেতু 2টা, তো এ 2টা গ্রহণ করছে। তো এখন যেহেতু এস আর গ্রহণ করতে পারবে না, এই কারণে বাকি ইলেকট্রন গুলো কোথায় গেছে, 3d তে গেছে। এভাবে কিন্তু এই রকম ইলেকট্রন বিন্যাস গুলো করা লাগবে, ঠিক আছে? তো এটাকে তোমরা এভাবে লিখতে পারো যে যেহেতু ফোরেস্টটা আগে, তো তখন কিন্তু তোমরা এই ফোরেস্টটা সামনে দিয়া, তাহলে ফোরেস্ট যেটা, এই ফোরেস্টটা তুমি এখানে লিখতে পারো, আর 3d এখানে দিতে পারো। তো যখন আমি শর্ট টেকনিকটা করাবো তখন যেহেতু এরকম একটা সিকোয়েন্স আসবে, তো আমি এভাবে তোমাদেরকে করাই দিলাম, ঠিক আছে? তো এখানে ফোরেস্টটা কেন 3d সামনে আসলো সেটা তো বুঝছো, যে এভাবে শক্তি স্তরের কার শক্তি কতটুকু, আমরা সেভাবে আসলে হিসাব করে আমরা কি করব, এই জিনিসটা বের করব যে কার পর আসলে কার অবস্থান। তো এই জিনিসগুলো তো আসলে বের করা তো সময় সাপেক্ষ। যখন তোমাকে এমন একটা মৌল দেবে যার ধরো যে পারমাণবিক সংখ্যা অনেক বেশি, তো তখন তো প্রত্যেকটা জায়গায় তো তুমি এইভাবে বের করতে পারবা না যে আসলে কার শক্তি কম কার শক্তি বেশি, কারণ এইগুলো বের করতে তো আবার সময় অনেক দরকার। তো এই কারণেই কিন্তু আমরা শেষে তোমাদেরকে শর্টকাটটা দেবো, বাট তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য কিন্তু এত কিছু করাচ্ছে, ঠিক আছে? তো তোমরা আগে কনসেপ্টটা ক্লিয়ার করো, তারপর আমরা ওই দিকের যে শর্টকাট নিয়মটা আছে সেই শর্টকাট নিয়মটা শিখাবো তোমাদেরকে। তো এখানে দেখো যে 23টা ইলেকট্রন আসলে হয়েছে কিনা। এখানে দেখো যে 4 6 10 10 12 18, 18 আর 5 হচ্ছে 23। তাহলে ভ্যানাডিয়ামের যেহেতু পারমাণবিক সংখ্যা 23, এর ইলেকট্রনও দেখো যে 23টা হয়ে গেছে। তো এভাবে আমাদেরকে কি করতে হবে, ইলেকট্রন বিন্যাস কিন্তু করতে হবে। তো আশা করি যে ইলেকট্রন বিন্যাসের যে স্বাভাবিক নিয়মগুলো এগুলো তোমাদের ক্লিয়ার। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে ব্যতিক্রম যে ইলেকট্রন বিন্যাসটা আছে সেটা তোমাদেরকে আমরা দেখাবো। যদিও এটা ব্যতিক্রম না, এটা নিয়মের মধ্যেই আসলে পড়ে, বাট তোমাদের এই সাধারণ নিয়ম বা আব্বাও নীতি অনুযায়ী কিন্তু সেটা কাজ করবে না। তো এরকম আমরা তোমাদেরকে ইলেকট্রন বিন্যাস গুলো করাবো। তো চলো আমরা ব্যতিক্রম যে ইলেকট্রন বিন্যাস গুলো আছে সেগুলো একটু দেখে নিই। তাহলে এগুলা কি, এগুলো হচ্ছে ব্যতিক্রম। তাহলে এগুলো হচ্ছে ব্যতিক্রম, যেমন হচ্ছে ক্রোমিয়াম। তো ক্রোমিয়াম কত, 24, অর্থাৎ এর যে ইলেকট্রন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা হচ্ছে 24। তাহলে পারমাণবিক সংখ্যা, প্রোটন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা সবগুলো কত, 24। তো এর যদি আমরা ইলেকট্রন বিন্যাস বের করি, তাহলে প্রথমত দেখো যে 1s2, তারপর হচ্ছে 2s2, তারপর হচ্ছে 2p6, তারপর হচ্ছে 3s2, 3p6। তাহলে দেখো যে 3pর পর কি আসে, 3d আসে। তো আমরা তো দেখলাম যে আসলে 3d কি কম শক্তি সম্পন্ন না, 3d হচ্ছে বেশি শক্তি সম্পন্ন। এই কারণে আগে কি আসবে, 4s আসবে। আগে 4s আসবে, তারপর কিন্তু কি আসবে, 3d আসবে। তারপর কি আসবে বলতো, 3d আসবে। তো এখানে দেখো যে আমাদের 18টা কিন্তু হয়েছে, 4 10 12 18টা হয়েছে। তো এখন আমাদের কয়টা বাকি আছে, 6টা বাকি আছে। তো যেহেতু আসলে 4s আগে, মানে আগে 4s ইলেকট্রন যাবে, তারপর তো 3d তে যাবে। তো আমরা কিন্তু এইভাবে সাধারণত লিখি যে 4s2, তারপরে দুইটা গেল, আরো 4টা, এখানে আমরা 4টা দিলাম। তো স্বাভাবিক নিয়ম অনুসারে কিন্তু এরকম হওয়ার কথা, বাট এখানে ইলেকট্রন বিন্যাসটা কিন্তু এরকম হবে না। এখানে তোমার যে ইলেকট্রন বিন্যাস, এই ইলেকট্রন বিন্যাসটা কিন্তু এরকম হবে না। কেন হবে না? কারণ আমরা কিন্তু জানি যে প্রত্যেকটা পরমাণু কি চায়, স্থিতিশীলতা অর্জন করতে চায়। মানে সে যতটুকু আসলে স্থিতিশীল থাকা যায়, ততটুকু কিন্তু পর্যন্ত সে কি স্থিতিশীলতা অর্জন করতে চায়। তো একটা পরমাণু আসলে
আরো স্থিতিশীল কখন হয়, যখন তার সর্বশেষ যে অরবিটাল, এই অরবিটালটা পরিপূর্ণ বা অর্ধেক পূর্ণ থাকে। তাহলে সর্বশেষ শক্তি স্তরটা তার যদি পরিপূর্ণ বা অর্ধেক পূর্ণ থাকে, তবে সে কিন্তু কি স্থিতিশীল। তো এই স্থিতিশীলতা অর্জনের জন্য পরমাণু কি করে, তার যে অরবিটাল, এই অরবিটালকে কি করে, পরিপূর্ণ বা অর্ধেক পূর্ণ করতে চায়। তো এই আকাঙ্ক্ষা অনুযায়ী দেখো যে এইখানে এই যে 4s এ যে দুইটা ইলেকট্রন আছে, এই দুইটা থেকে যদি একটা ইলেকট্রন আমি 3d তে দেই, তাহলে দেখো যে 3d এর ক্ষেত্রে সর্বোচ্চ ধারণ ক্ষমতা হচ্ছে 10টা। তার মানে সে 10টা থাকলে স্থিতিশীল হবে, অথবা তার কাছে 5টা থাকলেও কিন্তু সে কি হবে, স্থিতিশীল হবে। তো এখন তার কাছে কয়টা আছে, 4টে আছে। তো এই কারণে সে কি চায়, স্থিতিশীলতা চায়। তো এর জন্যই কি হবে দেখো, যে 4s থেকে আমরা একটা ইলেকট্রন 3d তে দেবো। 4s থেকে একটা ইলেকট্রন কি কোথায় দেবো, 3d তে দেবো। তো এখানে দিলে আসলে সমস্যা হবে কিনা সেটাও আমরা একটু দেখি। তাহলে এখানে দেখো যে 4s1 তখন এখানে হবে, আর এখানে কি হবে, 3d5 কিন্তু হবে। তো এখন আমরা যদি এস এর কাছে আসি, তো এস কখন স্থিতিশীলতা চায় বা হয়, যখন তার কাছে পরিপূর্ণ অর্থাৎ দুইটা অথবা অর্ধেক অর্থাৎ একটা থাকে, অর্থাৎ দুইটা অথবা একটা থাকলেও কিন্তু হবে, ঠিক আছে। তাহলে 4s এর কাছে দেখো যে দুইটা না রেখে যদি আমরা একটা রাখি, তবুও কিন্তু হচ্ছে। তো এই একটা রাখার ফলে দেখো যে 3d যে অরবিটালটা, এটা কিন্তু আমাদের অর্ধেক পূর্ণ হয়ে যাচ্ছে। তো যেহেতু এখানে একটা রাখলেও সমস্যা নাই, তো এই এখানে একটা রাখার কারণে যেহেতু এখানে এটা অর্ধেক পূর্ণ হচ্ছে, তো এই কারণেই ইলেকট্রন বিন্যাসটা কিন্তু এরকম হয়। এই কারণে ইলেকট্রন বিন্যাসটা এরকম হয়, অর্থাৎ 3d যে অরবিটালটা, এটাকেও অর্ধেক পূর্ণ করে, এটাকেও কি করে, অর্ধেক পূর্ণ করে। তো এভাবে কিন্তু ব্যতিক্রম যে ইলেকট্রন বিন্যাস, এভাবে কিন্তু হয়, ঠিক আছে। তো আমরা যদি কপারের কথা চিন্তা করি, তো কপার হচ্ছে 29। তো এখানে কি 1s2, তারপর হচ্ছে 2s2, 2p6, 3s2, 3p6, তাহলে কয়টা হইলো, 18টা হইলো। তারপর আমরা জানি যে 3d-র আগে কি হয়, 4s হয়, তারপর এখানে কি হয়, 3d হয়। তো সাধারণ নিয়ম অনুসারে যেটা হওয়ার কথা সেটা হচ্ছে, এখানে 4s এর জায়গায় আমরা দুইটা দেবো, তাহলে 20টা হইলো। আর কয়টা আছে, 9টা আছে, তো আমরা এখানে 9টা দিতে পারি। তো এভাবে কিন্তু সাধারণ নিয়ম অনুসারে বা আব্বউ নীতি অনুযায়ী আমরা ইলেকট্রন বিন্যাস করি। বাট এখানে এটা কি ব্যতিক্রম, ব্যতিক্রম হওয়ার কারণ কি, ওই যে বললাম যে অর্ধেক পূর্ণ হইলেও চলে। তো যেহেতু অর্ধেক পূর্ণ হইলেও চলে, তো একে যদি আমরা অর্ধেক পূর্ণ করি, তাহলে পরেরটা তো আমাদের পরিপূর্ণ হইতেছে। তো এই কারণেই আমরা কি করব, এই 4s-টাকে অর্ধেক পূর্ণ করব। তাহলে 4s1 তখন কিন্তু এই ইলেকট্রনটা এখানে এসে কি হবে, 3d10 হবে, অর্থাৎ এটাও কি হবে, পরিপূর্ণ হবে। তো এভাবেই কিন্তু এই ইলেকট্রন বিন্যাস গুলো করতে হয়, অর্থাৎ সর্বশেষ যে অরবিটাল আছে, সেটাকে স্থিতিশীলতা আনার জন্য বা পরমাণু স্থিতিশীলতা আনার জন্য সর্বশেষ অরবিটালটাকে আমরা কি করি, অর্ধেক পূর্ণ বা পরিপূর্ণ করি। কিন্তু যদি এমন হয় যে অর্ধেক পূর্ণ বা পরিপূর্ণ করার মতো কোনো উপায় নাই, মানে যদি এমন হয় যে অর্ধেক পূর্ণ বা পরিপূর্ণ করার কোনো উপায় নাই, তখন কিন্তু এইরকম কাহিনীটা করা যাবে না, ঠিক আছে। ধরো যে তোমার একটা ইলেকট্রন ছাড়ার পরেও 3d অরবিটাল ধরো যে পরিপূর্ণ বা অর্ধেক পূর্ণ হচ্ছে না, তো তখন কিন্তু এরকম করা যাবে না। এটা তখনই করা যাবে যখন একটা ইলেকট্রন ছাড়লে আসলে 3d অরবিটালটা অর্ধেক পূর্ণ বা পরিপূর্ণ হচ্ছে। তো এভাবেই কিন্তু আমরা এই যে ব্যতিক্রম যে ইলেকট্রন বিন্যাস, এই ব্যতিক্রম গুলা করে থাকি। তো আশা করি যে তোমাদের যে এই ইলেকট্রন বিন্যাসের যে কনসেপ্ট, এই কনসেপ্টটা ক্লিয়ার। এখন আমরা যেটা করব যে এটার একটা শর্টকাট নিয়মের মাধ্যমে আমরা করব, যেই শর্টকাটটা মনে রাখলে তোমরা যে কোনো ইলেকট্রন বিন্যাস সহজেই করতে পারবে। মানে যত পারমাণবিক সংখ্যাই হোক না কেন, সকল ইলেকট্রন বিন্যাসগুলো তোমরা করতে পারবা, এবং এতগুলা যদি তোমাদের মাথায় নাও থাকে তবুও করতে পারবা। মানে তুমি যদি ইলেকট্রন বিন্যাসের কোনো কিছুই না বোঝো, তবুও কিন্তু ইলেকট্রন বিন্যাসটা করতে পারবা, ঠিক আছে। তো চলো আমরা এখন শর্টকাট যে নিয়মটা আছে সেই শর্টকাটটা দেখবো। তো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে ইলেকট্রন বিন্যাসের একটা শর্ট টেকনিক শিখবো। এই শর্ট টেকনিকের মাধ্যমে কিন্তু যে কোনো পরমাণুর তোমরা ইলেকট্রন বিন্যাস বের করতে পারবা। সেটা পর্যায় সারণীর যে কোনো জায়গার পরমাণু হইতে পারে, ঠিক আছে। তো এই শর্ট টেকনিকটা আসলে কি সেটা একটু দেখো। শর্ট টেকনিকটা হচ্ছে এরকম, যে তোমাদেরকে জাস্ট এই জিনিসটা মনে রাখতে হবে যে এস এস, তারপর হচ্ছে পিএস, পিএস, তারপর হচ্ছে ডিপিএস, ডিপিএস, তারপর হচ্ছে এফ ডিপিএস, এফ ডিপিএস। তো এই জিনিসটা কিন্তু তোমরা খুব সহজেই মনে রাখতে পারবা, ঠিক আছে। তো এই জিনিসটা যদি তোমরা মনে রাখো, তাহলে যে কোনো মৌলের পরমাণু বা যে কোনো পরমাণুর কিন্তু তোমরা কি করতে পারবা, ইলেকট্রন বিন্যাসটা খুব সহজেই বের করতে পারবা। তো আমাদের এই যে সিকোয়েন্সটা, এই সিকোয়েন্সটা কিন্তু মনে রাখতে হবে। এই সিকোয়েন্সটা যদি মনে রাখো, তাহলে যে কোনো পরমাণুর ইলেকট্রন বিন্যাস খুব সহজেই করতে পারবা। তো চলো আমরা একটা এমন পরমাণুর ইলেকট্রন বিন্যাস বের করি যার পারমাণবিক সংখ্যা অনেক বেশি, ঠিক আছে। যেমন আমরা যদি লেজের কথা চিন্তা করি, তাহলে এই লেদের পারমাণবিক সংখ্যা হচ্ছে 82, তার মানে এর মধ্যে ইলেকট্রন কয়টা আছে, 82টা আছে।
তো আমি এর যে ইলেকট্রন বিন্যাসটা, এই ইলেকট্রন বিন্যাসটা এই সিকোয়েন্সের মাধ্যমে তোমাদেরকে দেখাবো। তাহলে তোমরা কিন্তু সকল পরমাণুর ইলেকট্রন বিন্যাস বের করতে পারবা। তো সিকোয়েন্সটা আমরা এখানে লিখে ফেলি, মানে আমাদের যেহেতু এখানে 82টা বলছে, তো আমাদের কিন্তু পুরোটাই লিখতে হবে না, আমরা একটা বাদ দিয়ে বাকিগুলো লিখবো, তাতেই কিন্তু আমাদের 82টা কভার হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা এখানে একটু লিখি, তাহলে প্রথমে কি আছে এস এস, তাহলে আমরা এখানে কি দিলাম এস এস, তারপর কি আছে পিএস পিএস, তাহলে পি এস পি এস, তারপরে কি আছে ডিপিএস, তাহলে ডিপিএস, তারপর আবার কি আছে ডিপিএস, তাহলে ডিপিএস, তারপর কি আছে এফডিপিএস, তাহলে এফ ডিপিএস। আমাদের পরের যে এফডিপিএস আছে সেটা লিখতে হবে না, যেহেতু এটা 82 পর্যন্ত আছে, তো পরেরটা কিন্তু আর লাগবে না, ঠিক আছে। তো এখন আমরা এর যে ইলেকট্রন বিন্যাস, সেই ইলেকট্রন বিন্যাসটা করব। তো প্রথমত দেখো যে এসটা, মানে এই এস অরবিটালটা আসলে কত থেকে শুরু হয় বলো তো? 1 থেকে শুরু হয়, অর্থাৎ 1s থেকে কিন্তু শুরু হয়। তাহলে এখানে আমরা দেবো যে এটা হচ্ছে 1s, তারপরে কি হবে ডেফিনেটলি 2s হবে, তারপর কি হবে 3s, তারপর হচ্ছে 4s, তারপর হচ্ছে 5s, তারপর হচ্ছে 6s, তারপর হচ্ছে 7s। এটা গেল। এরপর আসি পির ক্ষেত্রে। তো পি কোথা থেকে শুরু হয়? 2p থেকে কিন্তু শুরু হয়, 1p কিন্তু কখনো শোনো নাই। তো শুরু হয় কোথা থেকে? 2p থেকে শুরু হয়। তো এখানে পির ক্ষেত্রে এটা হবে 2p, তারপর হবে 3p, তারপর হবে 4p, তারপর হচ্ছে 5p, তারপর হচ্ছে 6p। পির ক্ষেত্রে কাজ শেষ। এবার আমরা ডির ক্ষেত্রে আসি। ডি কিন্তু শুরু হয় হচ্ছে 3 থেকে, কারণ তৃতীয় শক্তি স্তরে কিন্তু ডি থাকে, বা তৃতীয় শক্তি স্তর থেকে কিন্তু ডি শুরু হয়। তো এই কারণে আমরা কি লিখবো 3d থেকে শুরু করবো। তাহলে ডি কোথায় আছে? এই যে ডি, তাহলে 3d, তারপরটা হবে হচ্ছে 4d, তারপরেরটা কত হবে 5d হবে। তো ডির কাজ শেষ। এবার আসি হচ্ছে এফ এর ক্ষেত্রে। তো এফ কিন্তু চতুর্থ শক্তি স্তর থেকে শুরু হয়, মানে চতুর্থ শক্তি স্তরের অরবিটাল কিন্তু হচ্ছে এফ, মানে ওখান থেকে শুরু হয়। তার মানে এফটা শুরু হবে কি 4f থেকে। তাহলে এফ কোথায় আছে দেখো, এফ হচ্ছে হচ্ছে এখানে, তাহলে এখানে কি হবে 4f হবে। তো এই জায়গায় কিন্তু আর কোনো এফ নাই, তো এফ একটাই ছিল, তো এখানে আমরা কি দিলাম 4f দিলাম। তো এখন আমাদের যেটা কাজ সেটা হচ্ছে ইলেকট্রন গুলা বসাইতে হবে, যে কোন অরবিটাল আসলে কয়টা ইলেকট্রন। তো সামনের গুলাই তো সবগুলাই তো পরিপূর্ণ থাকবে, যেহেতু 82, তার মানে সামনের গুলো আমরা একদম পরিপূর্ণ করে দিই। এসের সর্বোচ্চ হচ্ছে 2, এসের 2, পির হচ্ছে 6, এসের 2, পির হচ্ছে 6, এসের হচ্ছে 2, তারপর হচ্ছে ডির হচ্ছে 10টা, পির হচ্ছে 6টা, এসের হচ্ছে 2টা, তারপর হচ্ছে ডির হচ্ছে 10টা, পির হচ্ছে 6টা, এসের 2টা, আর এফ এর হচ্ছে 14টা, এফ এর হচ্ছে 14টা। তো আমরা এই জায়গায় একটু ফাঁকা রাখি, মানে যাতে আমরা পরবর্তী যে জিনিসটা পরবর্তীটা হিসাব করে দিতে পারি। আচ্ছা, ডি পর্যন্ত দেওয়া যাবে, ডির হচ্ছে 10টা। তো এখন একটু দেখি যে আসলে ইলেকট্রন কয়টা হয়েছে। তো এখানে দেখো যে 2 4 10, 10 হচ্ছে 12, 12 হচ্ছে 18, 20, 30, 36, 38, 48, 54, 56, 56 আর 14 হচ্ছে 70, 70 আর 10 হচ্ছে 80। তার মানে 80টা ইলেকট্রন কিন্তু হয়েছে। এখন ইলেকট্রন কয়টা বাকি? 2টা ইলেকট্রন কিন্তু বাকি। তো এই 2টা দেখো যে এখানে কোথায় আসবে, এই যে পির কিন্তু সর্বোচ্চ 6টা ধারণ ক্ষমতা, বাট ইলেকট্রন যেহেতু আর 2টা আছে, তো এই কারণে আমরা এখানে কত দেবো 2 দেবো। তাহলে দেখো যে 82টা ইলেকট্রন কিন্তু কমপ্লিট। তাহলে দেখো যে তোমাদের ইলেকট্রন বিন্যাসটা কিন্তু লেখা শেষ। তো তোমরা যেহেতু কলম দিয়ে লিখবা, তো এই 7s তো আর কেটে দিতে পারবে না। তো তখন এখানে কি করবা, যদি বাড়তি কোনো কিছু লিখে থাকো তাহলে এর উপর 0 দিবা, 0 দিলেই কিন্তু হয়ে যাবে। আর যদি তোমরা কাটতে পারো, মানে এত দূর থেকে যদি না লেখো, আগে যদি এত দূর পর্যন্ত লিখে থাকো তাহলে তো হলো। আর যদি এত দূর পর্যন্ত লিখে থাকো তাহলে এর উপর 0 দিবা, তাহলে কিন্তু হয়ে যাবে। এর উপর 0 মানে হচ্ছে এর উপর কোনো ইলেকট্রন নাই, তবুও কিন্তু ইলেকট্রন বিন্যাস হবে। তো আশা করি যে এই শর্ট টেকনিকের সাহায্যে তোমরা যে কোনো মৌলের কিন্তু ইলেকট্রন বিন্যাস বের করতে পারবা। তো আশা করি যে আজকের ভিডিওতে তোমাদের ইলেকট্রন বিন্যাস সম্পর্কিত যা যা সমস্যা ছিল সবকিছুই ক্লিয়ার হয়েছে। তো তোমরা যদি এই ভিডিওটা থেকে আসলে বেসিক কনসেপ্টটা বুঝে থাকো এবং শর্ট টেকনিকটা যদি বুঝে থাকো, তাহলে অবশ্যই কমেন্টে জানাবা, মানে সবকিছু বুঝছো কিনা সেটা অবশ্যই জানাবা। আজকের ভিডিওতে এই পর্যন্ত ছিল। আমরা পরবর্তী ভিডিওতে এর যে অন্যান্য পার্ট আছে, যেমন কোয়ান্টাম সংখ্যা, তারপর হচ্ছে পলির বর্জন নীতি, আব্বাউ নীতি, হোল্ডের নীতি, এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।